নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের তোমাদের গ্যাসের আচরণের যে অধ্যায়টি, এই অধ্যায়ের আদর্শ গ্যাস সমীকরণ বা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ কিভাবে প্রতিষ্ঠা করতে হবে এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি অ্যাভোগাড্রোর প্রকল্প নিয়ে একটি ক্লাস আপডেট দিয়েছি, যারা এখনো পর্যন্ত দেখোনি একটু দেখবা, কারণ অ্যাভোগাড্রোর প্রকল্পে রিলেটেড এবং এর সঙ্গে আরো দুটো বিজ্ঞানীর ফর্মুলা রিলেটেড আছে তোমাদের। তোমরা যদি বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর প্রকল্পের যে সূত্র, এই তিনটে সূত্র যদি একটু বুঝতে পারো এর ব্যাখ্যাটা, তাহলে আজকে তোমাদের এই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ প্রতিষ্ঠা করতে কোনো রকম সমস্যা হবে না। ওকে, তাহলে চলো আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি এবার ক্লাসে। প্রথমে যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে এই যে চিত্রটা, এটি অ্যাকচুয়ালি আমি একটু বেলুনের মতো, বা একটা বেলুনই ধরো, এই বেলুনের মধ্যে যতটা পরিমাণ গ্যাস আছে তার আয়তন মনে করো ভি। ওকে, এই আয়তন হচ্ছে ভি, এটা হচ্ছে আয়তন। আয়তন তাহলে ভি পরিমাণ যেহেতু আয়তন এই বেলুনের গ্যাসের, এবার এই বেলুনের মধ্যে যে গ্যাস, এই গ্যাসের মধ্যে তোমরা সকলেই জানো যে অণুগুলি আছে, থাকে না গ্যাসের মধ্যে যে অণু, এই অণুগুলির মধ্যে কিন্তু একটি, যেটাকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি। বুঝছো কাইনেটিক এনার্জি? এই যে কাইনেটিক এনার্জি, ওকে, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতি শক্তি। ওকে, গতি শক্তি। তার মানে এই বেলুনের যে গ্যাস, এই গ্যাসের মধ্যে যে অণুগুলি আছে, সেই অণুগুলির একটা গতি শক্তি থাকে, যেটাকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি। এই গতি শক্তির কারণে কি হচ্ছে, তারা চারিদিকে ছোটাছুটি করছে। এবার চারিদিকে যখন ছোটাছুটি করছে তখন কি করছে, এই অণুগুলা এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি এই বেলুনটাকে প্রেসার দিচ্ছে, তাই না? চার সাইড থেকে এইভাবে প্রেসার দিচ্ছে, আর যখনই প্রেসার দিচ্ছে তখনই কিন্তু বেলুনটা ফুলছে, তাই না? এই কারণ হচ্ছে বেলুন ফলে যখন আমরা এর মধ্যে গ্যাস দিব, এই গ্যাসের অণুগুলি গতিশীল থাকায় ওই বেলুনকে কি করে, চার সাইড থেকে প্রেসার মারে, আর এই প্রেসারের জন্যই বেলুনটা ফলে। প্রেসার কে মারে? গ্যাসের যে অণু, সেই অণুগুলি। ক্লিয়ার এতটুকু? এখন এই যে আয়তন যে ভি, এই ভিটা ডিপেন্ড করে কার উপর ডিপেন্ড করে, সেটা এই ভি ডিপেন্ড করবে কার উপর? পি মিন্স চাপ, চাপের উপর ডিপেন্ড করে চলবে। তারপরে টি এর উপর ডিপেন্ড করে চলবে, টি মিন্স উষ্ণতা, উষ্ণতার উপর ডিপেন্ড করবে। আর একটা আছে এন, এন মানে হচ্ছে অণুর সংখ্যা, অণুর সংখ্যা। ওকে, তার মানে বোঝা গেল এই যে আয়তন, এই আয়তন চাপ, উষ্ণতা এবং অণুর সংখ্যার উপর ডিপেন্ড করে চলে। এখন আমরা যদি একটু বয়েলের সূত্রের দিকে নজর রাখি তাহলে কি দেখতে পাবো? আমরা সকলেই জানি যে বয়েলের সূত্রের ক্ষেত্রে, দেখো বয়েলের সূত্রের ক্ষেত্রে, তাই না, বয়েলের সূত্রানুযায়ী আমরা কি জানি? বয়েলের সূত্রানুযায়ী মনে করো তো, আমরা সকলেই জানি যে আয়তন ব্যস্তানুপাতিক 1/p, অর্থাৎ আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কখন? যখন টি স্থির, যখন উষ্ণতা স্থির থাকে, তাই না? টি যখন স্থির। তারপরে এটা যদি আমরা একটু ডট ডট দিয়ে 1 নাম্বার সমীকরণ হিসাবে যদি রাখি, কোনো সমস্যা কি? কোনো সমস্যা নেই। এইবার যদি আমরা একটু চার্লসের সূত্র অনুযায়ী লিখি, চার্লসের সূত্রানুযায়ী
চার্লসের সূত্র যে আমরা কি জানি, আমরা সকলেই জানি এর যে আয়তন ছিল সেটা পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক, তাই না? কখন? যখন পি স্থির ছিল, যখন চাপটাকে স্থির রাখা হয়েছে। এটা ডট ডট দিয়ে আমরা 2 নং সমীকরণ হিসাবে একটু রাখি, ওকে। আর অ্যাভোগাড্রোর প্রকল্প অনুযায়ী আমরা কি জানি, অ্যাভোগাড্রোর সূত্রানুযায়ী, তাই না, বা প্রকল্প অনুযায়ী, অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী বা অ্যাভোগাড্রোর প্রকল্প অনুযায়ী আমরা কি জানি, আমরা জানি যে আয়তন মোল সংখ্যার সাথে, বা সরি মোল অণুর সাথে, আয়তন মোল অণুর সাথে সমানুপাতে থাকে যখন এখানে চাপ ও টি মানে উষ্ণতা উভয় স্থির, তাই না? তার মানে অ্যাভোগাড্রোর প্রকল্পে আমাদের চাপ এবং উষ্ণতা টি, পি এবং টি দুটোই স্থির থাকতে হয়, তখন এই ঘটনাটা ঘটে। এটা যদি আমরা ডট ডট দিয়ে একটু 3 নাম্বার সমীকরণ হিসাবে দিই, তাহলে এইবার দেখো তো, এবার মজার জিনিস, 1 2 3 এই 3 নাম্বার সমীকরণ, 1 2 3 তিনটে সমীকরণকে যদি আমরা একটু কম্বিনেশন করি, ওকে, সমন্বয় যদি করি, তাহলে কি দাঁড়াবে? তিনটেই কিন্তু আমাদের আয়তন রিলেটেড। বয়েলের সূত্র আয়তন রিলেটেড, চার্লসের সূত্র আয়তন রিলেটেড এবং অ্যাভোগাড্রোর সূত্র আয়তন রিলেটেড। ডিফারেন্স, এটা চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, এটা পরম তাপমাত্রার সাথে সমান থাকে, আর এটা মোল অণুর সাথে সমান থাকে, ওকে। এখন 1 2 3 যদি আমরা কম্বিনেশন করি, তাহলে কিন্তু আমরা পাবো যে ভি প্রপোর্শনাল টু, তাহলে আমাদের উপরে গুণ হচ্ছে কি টি এন, আর 1 যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের এন আর টি, তাই না? 1 টি এন যদি আমরা গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে এন টি বাই, আর নিচে থাকবে হচ্ছে পি। এখন এই প্রপোর্শনালিটি চিহ্ন যদি আমরা ওঠাতে যাই বা একটা সমীকরণ যদি কনভার্ট করি, তাহলে কিন্তু আমাদের কি এসে দাঁড়ায়, আমরা কিন্তু পাই যে এখানে ভি যখন একটা সমীকরণে কনভার্ট করি এবং এই প্রপোর্শনালিটি চিহ্নটা ওঠাই, তখন একটা ধ্রুবক আসে, এই ধ্রুবকটাকে আমরা আর লিখতে পারি, তাহলে আর ইন্টু এন টি বাই পি। এই আর হলো আর ইকুয়াল টু মোলার গ্যাস ধ্রুবক, আর হলো মোলার গ্যাস ধ্রুবক, ওকে। এই আরটাকে মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। এখন আমরা যদি একটু সরাসরি গুণ করি, তাহলে কিন্তু দেখো পিভি, পি আর ভি একসাথে থাকবে ইকুয়াল টু এন, আর আর টিটা কিন্তু একসাথে থাকবে, তাহলে এই হচ্ছে তোমাদের পিভি ইকুয়াল টু এন আর টি যে সমীকরণ, এই সমীকরণটি অ্যাকচুয়ালি তোমাদের এইভাবে এসেছে। আশা করি তোমাদের পিভি ইকুয়াল টু এন আর টি সমীকরণ নিয়ে কোনো রকম সমস্যা নেই, সবাই ভালোভাবে আশা করি বুঝতে পেরেছ। তাহলে তোমরা এই গ্যাসের আচরণের যতগুলি টপিকস আমি স্টার্টিং থেকে করিয়েছি, প্রত্যেকটি টপিকস একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। এই অধ্যায়ে তোমাদের হয়তো আর একটা ক্লাস আমি পড়াতে পারি কিছু গাণিতিক উদাহরণ নিয়ে। তাছাড়া প্রত্যেকটি টপিকস আমি সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করেছি। আমার মনে হয় না যে তোমরা যদি একটু ভালোভাবে পড়াশোনা করো এই অধ্যায়ের কারো কোথাও সমস্যা থাকবে, আমার মনে হয় না। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করবা, জানাবা। আমি চেষ্টা করব কার কোথায় কোন সমস্যা বা কে কোথায় কোন টপিক্সের উপর অ্যাকচুয়ালি আটকে আছে সেই বিষয়গুলি আমি একটু সলভ করে দেওয়ার চেষ্টা করব। এই অধ্যায়ের মেন টপিক যেগুলো, সেগুলো হচ্ছে তোমাদের বয়েলের সূত্র, চার্লসের সূত্র, বয়েল এবং চার্লসের সূত্রের যে সমন্বয়, অ্যাভোগাড্রোর প্রকল্প, আর আজকে যেটা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ। এই কটি যদি একটু মনে রাখতে পারো, তোমাদের এখান থেকে কোশ্চেন থাকবে 100%। আর এই অধ্যায়ের তোমাদের বেসিকের সঙ্গে সঙ্গে গাণিতিক উদাহরণ মাধ্যমিকে এখান থেকে আসবে 100%, ধরে রাখো। যেভাবেই হোক, যে করে হোক, একটা অঙ্ক তোমরা এখান থেকে পাবে, এবং এতগুলি ফর্মুলার মধ্যে বা সূত্রের মধ্যে এগুলোও একটা পাবে।
তো তোমরা এখন থেকে কিন্তু শুরু করো। এর আগেও আমি বলেছি, পরবর্তী যে আগের যে ক্লাসগুলো আমি দিয়েছি সেই আগের ক্লাসেও আমি বলেছি যে এখন থেকেই তোমরা একটু অ্যালার্ট হয়ে যাও, প্রিপারেশন নেওয়া শুরু করো, কারণ সময় পাবে না। ওকে, যাই হোক, আজ আর বেশি কথা বলবো না। তোমরা এই ক্লাসটা সম্পূর্ণ বা এই অধ্যায়টা সম্পূর্ণ ক্লিয়ার করো। আমি আর একটা পার্টের এখানে দিতে পারি, আশা করি আসবে, একটা ম্যাথমেটিক্স পার্টটাই আমি আসবো। তাহলে তোমরা সম্পূর্ণ এটা নিজের থেকে একদম ক্লিয়ার করে নাও। আমি আবার দেখা করবো তোমাদের সাথে পরবর্তী পার্টে। তাহলে আজকের মতো এখানেই।